আসসালামু আলাইকুম এভরিয়ান। বিচ্ছেদ গল্পের 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। হুট করে মেয়েটা আমাকে চেপে ধরে গালে একটা কিস করবে, তা শপিং মলের এত মানুষের ভিড়ে, এটা আমি ভাবতেই পারিনি কখনো। কিন্তু হঠাৎ এমন কিছু হওয়াতে আমি চমকে উঠি। এবং এতেও শেষ না, আমাকে কিস করে আই লাভ ইউ মাই হাবি, ইউ দ্য বেস্ট বলে জড়িয়ে ধরে রেখেছে রুহি। পাবলিক প্লেসে সব মানুষের নজর আমাদের দুজনের দিকেই পড়ে আছে। মেয়েটার কি মাথা খারাপ হয়ে গেল? কি থেকে কি করেছে আর কি বা বলছে এসব? পরক্ষণে মনে পড়ল, হতে পারে কাউকে দেখানোর জন্য এমন করলো কিনা। তাকে এতগুলো মানুষের সামনে কিছু জিজ্ঞাসা না করে আমি নিজেকে তার বাহুডোর থেকে ছাড়িয়ে তাকে দাঁড়া করালাম আমার সামনে। পাশ থেকে একটা ছেলে রুহির দিকে তাকিয়ে সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলো, ও ফাইনালি বিয়ে করে ফেলছিস? আমার এক হাত পেঁচিয়ে ধরে রুহি বলল, এমন চাউমিন একটা ছেলে দেখি কেউ পাগল হয়ে বিয়ে করবে, আমিও করে ফেললাম। তো এই ড্রেস কেন? জামাই এমন নিরামিষে রাখে তোকে? না, আমরা একটু আগে কুট ম্যারেজ করেছি। দেখছো কতগুলা শপিং ব্যাগ আমার আর উনার হাতে, এগুলো আমার জন্য কিনেছি, মাত্র আরো বাকি আছে বলেই আমার দিকে তাকিয়ে একটা সুন্দর হাসি দিল মেয়েটা। আর কথা শুনে কেমন জানি রাগ হয়ে গেল ছেলেটা মুহূর্তের মধ্যেই। আর আমাকে পা থেকে মাথা পর্যন্ত ছেলেটা যেন স্কিন করলো, তারপর কিছু না বলেই চলে গেল। সে যাওয়াতে যেন রুহি হাফ ছেড়ে বাঁচলো। এবার আমার হাত ছেড়ে সে কিছু বলতে যাবে, তখনই দেখি আমার কোম্পানির বর্তমানে সবচেয়ে বড় ইনভেস্ট মিস্টার আসাদ সাহেব এগিয়ে আসলো। পিছনে তার স্ত্রী আর বড় ছেলে শাহিন ও তার স্ত্রীর উপস্থিতি। তার হাতে অনেকগুলা ব্যাগ। কিছু মাস আগেই তার ছেলের বিয়ে হয়েছে, হয়তো পারিবারিক সমস্যা কাটানোর জন্য সবাই একত্রে বেরিয়েছে। কোন সময় তাকে দেখে আমি ভয় খেয়ে গেলাম, কিছু শুনে ফেললো কিনা। তিনি এসে আমাকে জড়িয়ে ধরলেন। কংগ্রাচুলেশন ইরাত, আই এম সো হ্যাপি ইউ ফর। ইরাত, টু বি অনেস্ট, তোমার ডিভোর্স নিয়ে আমাদের অনেক মন খারাপ ছিল। পরে যে ভয় পেয়েছিলাম তাই হলো। তিনি সব শুনে ফেলেছেন। আমার ডিভোর্স হওয়ার কথা সবাই জানতো। এতে সবার মনই খারাপ হয়েছিল, বেশ করে আমার ম্যানেজারের। তার মধ্যে আসাদ সাহেবের সাথে আমার পরিচয় হয়। এখন উনি মুরব্বী মানুষ, তাকে এত কাহিনী খুলে বলার মতো না। একটা মেয়ে একটা ব্যাচেলার ছেলের সাথে থাকে, এটা শুনে খারাপ ভাববে যে কেউ। মাহিরা যাওয়ার পর থেকে বিজনেসের অবস্থাও তো খারাপ হয়ে গেছে। উনি যদি এসব শুনে আমার সাথে ডিল ক্যান্সেল করে দেয়, আমার অবস্থা মাটিতে পড়ে যাবে। সব মিলে মনে হলো যে নাটকটা একটু আগে রুহি করেছে সেটা আমারও কন্টিনিউ করতে হবে। থ্যাঙ্কস এ লট আঙ্কেল। এবার রুহি আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আন্টি রুহিকে জড়িয়ে ধরে পাশ থেকে বলে উঠল, কি সুন্দর একটা বউ, মাশাল্লাহ। আমার মনটাই ভরে গেল ওকে দেখে। আজকে মাত্র বিয়ে করেছো বাবা, আমাদের তরফ থেকে তো একটা গিফট পাওয়াই রইল। না আন্টি, আমাদের জন্য দোয়া করবেন প্লিজ, তাইলেই হবে। না না, তোমার আন্টি একদম ঠিক বলছে। তোমাদের হানিমুনের টিপসটা আমাদের তরফ থেকে গিফট রইল। শাহিন, সিলেটের ওই রিসোর্টের নাম যেন কি? তুমি আর যে বৌমা ঘুরে আসলে বাবা, গ্র্যান্ড সুলতান। তোমার ভাইয়ার জন্য 1 সপ্তাহের বুকিং দাও তো, পেমেন্ট সহ। আঙ্কেলের কথা শুনে শাহিন কল দিয়ে দিল। এদিকে আমি আঙ্কেলকে মানা করাতেও উনি আমার কথা শুনলেন না, বরং বললেন বিয়ে হয়েছে বিদায়, আগামী 1 মাস পর যাতে ব্যবসার কাজ শুরু করে দেয়। এই 1 মাস উনি কোনো কাজের কথা শুনতে চায় না আমার মুখে। শাহিন, আব্বু আজকে রাতে বুকিং দিয়ে দিলাম, মিস্টার আসাদ গেট জব। আর আমাদের প্রাইভেট যেটা আজকে রাতে ইরাত আর ওর ওয়াইফকে দিয়ে আসুক। কি বলো মিসেস? রুনিমা বেগম একদম ঠিক বলছেন, এটাই ভালো হবে। এখন এই মুশকিল থেকে কোনোভাবে বের হওয়ার রাস্তা আমাদের আর সামনে নেই। রুহির দিকে তাকিয়ে দেখি সে অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে আছে। এরপর আন্টি রুহিকে নিয়ে ঘুরে ঘুরে শাড়ি টুকটাক গহনা কিনে হেল্প করলো। রুহি কিছুই নিতে চাচ্ছিল না। সেই প্রথম শপিং মলে আসার পর থেকেই কিন্তু আন্টির সামনে তো এমন করলে বুঝেই যাবে। তাই তাকে ইশারায় রিকোয়েস্ট করে বললাম যেন মানা না করে। সবশেষে গাড়িতে এসে বললাম আমি আর রুহি এতক্ষণে যেন হাফ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ নীরবতার পর দুজনেই একসাথে বলে উঠি, সরি। আবার 1 মিনিটের মতো দুজন চুপ থাকার পর আবার একসাথেই বলে উঠি, আমি আসলে। এবার আমি রুহির দিকে তাকিয়ে ইশারায় কান ধরি আর আমি বলি, আমাকে মাফ করে দেন, আসলে আপনার কথা তারা শুনে ফেলে আর তিনি আমার ইনভেস্টের, তাই আমি। রুহি, আপনার সরি বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। ইরাত, আচ্ছা আপনি কি আমার সাথে যাবেন সিলেটে? আমি তাদেরকে মানা করতে পারিনি। রুহি, যাব, এটা কোনো ব্যাপার না। আর আজকে আপনি এই ছেলেটার সামনে চুপ থেকে আমার অনেক বড় উপকার করেছেন। আমি আপনার কৃতজ্ঞতা কখনোই ভুলব না। অনেক অনেক ধন্যবাদ। ইরাত কিছু বলে না, কারণ ওর এখন অনেক টেনশন লাগছে। অফিসে সবাই জানাজানি হলে কিরকম হবে। মূলত ইরাত জানে কিছুদিন পরে মেয়েটা চলে যাবে, তখন মানুষের সামনে কি বলবে ইরাত তা বুঝে পারছে না।
রুহি ভাবছে ইরাদকে তার সত্যিটা আজকে জানিয়ে দিবে। তার জীবনে যে অনেকগুলো লুকানো সত্যি আছে সেগুলা এই মানুষটার জানা দরকার। আজকে রুহি জানতে পেরেছে ইরাদের ডিভোর্সই তার স্মল হওয়ার পিছনে দায়ী। ইরাদ এখন সিঙ্গেল, তার জীবনে কেউ নেই। রুহির ভালো লাগছে ইরাদকে। কিছুদিন থেকেই ইরাদের তার প্রতি একটা আকর্ষণ কাজ করছে। সে বুঝতে পারছে না এমন কেন হচ্ছে, কিন্তু আজকে যখন সবার সামনে নিজেকে ইরাদের স্ত্রী বলছে, এরপর থেকেই মনের এক প্রকার শান্তি অনুভব করছে রুহি। ইরাদকে স্পর্শ করে তার যেমন অনুভূতি হয়েছে তা যেন স্বর্গীয়। এরকম শিহরিত আগে কখনো হয়নি রুহি। আজ এমন কিছু করে বসবে তা নিজেও জানতো না, কিন্তু আজ আবিরকে এটা দেখানোর অনেক বেশি দরকার ছিল। তবে ইরাদ কি রাগ হয়েছে ওর ওপরে? রাগ হতেও পারে। রোহিত ইরকদের কোনো ফিলিংস? গাড়ি চলছে, দুদিকে দুজন চুপ করে আছে। রুহি আজ ভেবে ফেলছে এই ছেলেটাকে নিজের মনের জমানো সব দুঃখ কষ্ট মান অভিমান সবকিছু বলে দিবে। ইরাদের বাড়িতে এসেছে রুহি প্রায় 10 দিনের মতো হয়ে গেছে। এই কয়দিনে ইরাদের সাথে তার দরকারিও কথাবার্তা হলেও ইরাদ তাকে অনেক সম্মান করে। তার জ্বর সারা পর্যন্ত অনেক যত্ন করে রেখেছে, তাকে সবকিছু থেকে আগলে রেখেছে। এতদিন পর আজ ইরাদের জোড়াজুড়িতে রুহি শপিং মলের উদ্দেশ্যে নিয়ে ওর সাথে বের হয়েছে। আর এর মাঝেই এত সব ঘটে গেল। দুনিয়া অনেক ছোট। রুহি চায় না বাইরের মানুষের থেকে ইরাদ সবকিছু জেনে নিক। বাড়িতে আসার পর ইরাদের ফোনে মেসেজ আসলো, আজ রাতে 11টার দিকে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে। রুহি, আপনার রুমে আলমারির ওপর লেগেজ আছে, সেটা নামিয়ে প্যাক করে নেবেন। আমারটা আমি করে নিয়েছি। 11টা হেলিকপ্টারে উঠব, 12টার মধ্যে আল্লাহ চাইলে পৌঁছে যাব। ঠিক আছে। রুহি জামা কাপড় বের করে সব সাজিয়ে রেখেছে বিছানায়। ইরাদ তাকে একজন মেয়ে মানুষের দরকারি সামগ্রী কিনে দিয়েছে আরও কতদিন আগেই, তবে আজকে একদম নতুন বউদের মতো শপিং হয়েছে তার। সবকিছু তো ভালোই লাগছে, কিন্তু বিপদ ঘটল তখনই। রুহি যখন তাকিয়ে দেখে এত ওপরে লাগেজ, এটা সে নামাবে কিভাবে? একটা চেয়ার নিয়ে সে চেষ্টা লাগালো নামানোর জন্য, আর নিজের সাথে নিজেই কথা বলা শুরু করে দিল। ইরাদের কাপড় প্যাক করা শেষ, আর সে ভেবে ফেলছে যার যা ভাবার ভাবুক। তার জীবনে আগে অনেক মানুষকে মূল্য দিয়েছে, কিন্তু এখন তো রুহি মেয়েটা ছাড়া আর তার আগে পিছে কেউ নেই। আহাদি মেয়েটার জন্য ইরাদের একটা টান কাজ করে মনের অজান্তেই, যেটা ইরাদও জানতো না। তার মায়ের একটা কথা মনে করেই মুখে হাসি ফুটে ওঠে ইরাদের। মা সব সময় বলতেন, কাউকে খুশি রাখতে গিয়ে যদি নিজের একটু সমালোচনা করতে হয় তাহলে পিছপা হবে না বাবা। আর মানুষের কথাই তোয়াক্কার ইরাদ আর করবে না। তাই রুহি যতদিন থাকবে সে থাকুক, মানুষ যা বলার বলুক। মেয়েটার কোনো সমস্যা আছে দেখি সে এমন করে। হঠাৎ মনে হলো রুহির লেগে যেই ওপরে এটা নামাতে পারবেই না কোনোভাবে। নিচে গিয়ে রুহির রুমে পাশে দাঁড়াতেই ইরাদ শুনতে পেল রুহি একা একা কথা বলছে। কেন যে তুই ছোটবেলায় কমপ্লেন খেতি না, আজকে দেখেনি এই তোর পরিণতি। অপর থেকে লাগেজটাও নামাতে পারছিস না। চেষ্টা কর রুহি, চেষ্টা কর। এটুকুর জন্য যদি ইরাদকে ডাক দিতে হয়, তোর কি মান সম্মান থাকবে কিছু? খুব করে চেষ্টা করছে, কিন্তু ডাবল তাকে সেই আলমারির ওপরে শুধুমাত্র ইরাদের মতো লম্বা ছেলেরই হাত যাবে। ইরাদ রুহির কর্মকাণ্ড দেখে হাসে প্রতিদিন, আজকেও মিটিমিটি হাসছে ইরাদ। হঠাৎ করেই রুহি পা পিছলে পড়ে যেতে নেয়, তখনই ইরাদের কোলে এসে পড়ে। এবার সে ভয়ে কুকড়ে ইরাদের ঝাপটে ধরে রেখেছে। রুহি চোখ না খুলেও বুঝে গিয়েছে এটা নিশ্চিত ইরাদ, ওর লাইফ সিভিয়ার। কলেজাটার ভিতরে একদম ধকধক করছে রুহির। যে ওকে সবসময় কষ্ট থেকে আগলে রেখেছে, সে কখনো ওকে ব্যথা পেতে দেয়নি, এটা ও জানে। আর এই হাতের স্পর্শ প্রতিবার ওকে শিউরি করে তুলছে। ও এই হাতের স্পর্শ চিনে গেছে, ওর অন্তর পর্যন্ত এই স্পর্শ নিজের দাগ কেটে রেখেছে। ইরাদ, এখন চোখ খুলতে পারেন, আর আমাকে ডাক দিলে আপনার মান সম্মান চলে যেত না। রুহি ইরাদের কোল থেকেই বাচ্চাদের মতো ঠোঁট উল্টে ফেলছে। ইরাদ, এখন মন খারাপ করতে হবে না, আমি লাগেজ নামিয়ে দিচ্ছি, চুপ করে বসুন আপনি। এই বলে রুহিকে কুল থেকে নামিয়ে খাটের পাশে নিয়ে বসিয়ে দিল ইরাদ। রুহি এই মুহূর্তগুলো অনেক বেশি এনজয় করছে। ইরাদের শাসনগুলা ওর অনেক ভালো লাগে। দুজন মিলে রুহির লেগেজ প্যাক করে ফেলছে। রুহি, আজকে কিন্তু আসাদ আঙ্কেলের বাসায় ডিনার করতে হবে। তাদের বাসায় হেল্প প্যান্ট আছে, সেখান থেকেই একবার সিলেট চলে যাব আমরা। ঠিক আছে, কিন্তু আপনাকে কিছু কথা বলার আছে আমার অতীত নিয়ে। আমি আজকে আমার এই 23 বছরের জীবনের কালো অধ্যায়গুলো আপনার কাছে তুলে ধরতে চাই। তো আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী পার্টের জন্য।